আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়ায় ১৬ বাংলাদেশি সহ ১৯ অভিবাসী আটক, জাল ভিসা তৈরির অভিযোগ। জার্মানিতে শিক্ষা জীবনের শুরু থেকেই গবেষণা ভিত্তিক, ক্লাস 1 থেকেই শেখানো হয় কিভাবে করতে হয় বিশ্লেষণ। এবং ফিলিস্তিনের গাজায় পৌঁছেছে বাংলাদেশিদের অনুদানে পাঠানো ত্রাণ। রাফা ক্রসিং হয়ে এ বহর গাজায় প্রবেশ করে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে ১৬ বাংলাদেশি সহ ১৯ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। তামান মালুরির আশপাশের ৪টি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এক বিবৃতিতে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানিয়েছেন, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৮ থেকে ৪৩ বছর বয়সী ১৯ জন বিদেশিকে আটক করা হয়, যাদের মধ্যে ১৬ জন বাংলাদেশি পুরুষ এবং ৩ জন মিয়ানমারের নাগরিক। তারা পাসপোর্ট অনুসারে পরিবর্তিত একটি ইপিএলকেএস স্লিপ প্রিন্ট করার জন্য ১০০ রিঙ্গিত ফি নিত। এ সময় ১১,৩৫৭ রিঙ্গিত ইপিএলকেএস স্লিপ, বাংলাদেশি পাসপোর্টের ৩টি কপি, ৩টি ল্যাপটপ কম্পিউটার ও ৩টি প্রিন্টিং মেশিন জব্দ করা হয়েছে। বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা অনেকটাই মুখস্থ নির্ভর। অন্যদিকে জার্মানিতে শিক্ষা জীবনের শুরু থেকেই গবেষণা ভিত্তিক, ক্লাস 1 থেকেই শেখানো হয় কিভাবে বিশ্লেষণ করতে হয়, প্রশ্ন করতে হয় এবং নতুন কিছু আবিষ্কার করতে হয়। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এ চর্চা করলেও জাতীয় বিশ্ববিদ্যালয় মুখস্থের উপর নির্ভরশীল। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের শিক্ষা কারিকুলাম বা পাঠ্যক্রম দীর্ঘদিন ধরেই মুখস্থ নির্ভর, পরীক্ষা ভিত্তিক এবং তত্ত্বমুখী হিসেবে পরিচিত। তবে আধুনিক বিশ্বে টিকে থাকার জন্য কারিকুলামে কিছু পরিবর্তন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশের কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় তুলনামূলকভাবে আধুনিক। সেখানে বিশ্লেষণ, সমালোচনামূলক চিন্তা ও কমিউনিকেশন স্কিলের চর্চা করা হয়, যা অনেকটাই বিদেশের শিক্ষা কারিকুলামের সাথে মিল আছে। একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছি বাংলাদেশ থেকে। সো আমার ইউনিভার্সিটিতে থিসিস ছিল, কুইজ ছিল, অ্যাসাইনমেন্ট ছিল, দেন হচ্ছে মিড টার্ম ছিল, এভরিথিং ছিল। তো এখানে এসে হচ্ছে যে কাইন্ড অফ জিনিসগুলো সিমিলার। এদিকে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা, অন্যদিকে জার্মানির গবেষণা ও বিশ্লেষণ ভিত্তিক শিক্ষা। দুই দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে যেন আকাশ পাতাল পার্থক্য। ন্যাশনাল ইউনিভার্সিটিতে হচ্ছে আমরা শুধু পড়াশোনাই করে আসছি, এক্সাম দিয়ে আসছি, পড়াশোনা করে আসছি। সো সেই ক্ষেত্রে হচ্ছে জার্মানিতে এসে ব্যাপারটা টোটালটাই ডিফারেন্ট। এখানে পড়াশোনাগুলো হচ্ছে ডিফারেন্ট ওয়েতে হচ্ছে। সেটা গদবাঁধা পড়াশোনা মুখস্থ করে আমরা করছি না, এটা হচ্ছে প্রজেক্টের মাধ্যমে, পেপার সাবমিশনের মাধ্যমে, বিভিন্ন প্রেজেন্টেশনের মাধ্যমে হচ্ছে। তো পুরোটাই ডিফারেন্ট। জার্মানিতে বসবাসকারী তথ্য প্রযুক্তিবিদ ও মাইগ্রেশন এক্সপার্ট মাহমুদুল হাসান বলেন, জার্মানিতে শিশুরা ক্লাস 1 থেকেই শেখে কিভাবে বিশ্লেষণ করতে হয়, প্রশ্ন তুলতে হয় এবং নিজের মতামত প্রকাশ করতে হয়। মুখস্থ বিদ্যার তেমন কোনো স্থান নেই। বই একটা নাম অবস্থা থাকে, প্রতিদিনই টিচার আপনাকে কোনো না কোনো শীট ধরাইয়া দিচ্ছে, সেটা থেকে তাকে পড়াচ্ছে। মানে পড়াশোনাটা একদম সেই ক্লাস 1, 2, 3, 4 থেকে কিন্তু অনেকটা গবেষণাধর্মী, মানে বিষয়ভিত্তিক পড়াশোনা। আপনাকে প্রতিদিনই শিক্ষক নিজেও অনেক বেশি পড়াশোনা করে আসেন। হ্যাঁ, এবং পরীক্ষার যে ভীতি, জার্মানিতে আমার ছেলের ওইভাবে কোনো পরীক্ষা নেই, সে এবার ক্লাস 9-এ উঠলো আর কি। ওইরকম ওই যে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক, এরকম কোনো পরীক্ষা নাই। ফাইনালি হয়তো 13তম ক্লাসে গিয়ে একটা পরীক্ষা হবে, অথবা 10th গ্রেডে গিয়ে একটা পরীক্ষা হতে পারে। শিক্ষা শুধু চাকরি পাওয়ার মাধ্যম নয়, বরং চিন্তা, বিশ্লেষণ ও মানবিকতা গড়ার ক্ষেত্র। বাংলাদেশ যদি শিক্ষায় কাঠামোগত পরিবর্তন আনতে পারে, তাহলে আমাদের শিক্ষার্থীরাও বিশ্বে নেতৃত্ব দিতে সক্ষম হবে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ ও দুর্ভিক্ষে বিপর্যস্ত মানুষের জন্য বাংলাদেশিদের অনুদানে পাঠানো ত্রাণ পৌঁছেছে। রোববার মিশর ফিলিস্তিন সীমান্তের রাফা এলব্রি ক্রসিং হয়ে এ ত্রাণবাহী বহর গাজায় প্রবেশ করে।
আল আজহার শরীফের জাকাত ও সদকা ফাউন্ডেশনের উদ্যোগে পাঠানো এই বহরে ছিল 15টি কন্টেইনার। এর মধ্যে ছিল 1000-এর বেশি তাঁবু, খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি, শিশুদের দুধ ও ডায়াপার, চিকিৎসা সরঞ্জাম, পোশাক, কম্বল, আলু, শুকনো ও টিনজাত খাবার সহ বিভিন্ন সামগ্রী। বিভিন্ন দেশের মানবিক সংস্থাগুলোর সাথে এই ত্রাণ পাঠাতে অংশ নেয় মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ওয়ান উম্মা ফাউন্ডেশন, BM শাবাব ফাউন্ডেশন, বাংলাদেশ ফিলিস্তিন মৈত্রী সংস্থা, হালিমা নূর ফ্যামিলি, ঢাকা আর্টসিন গেট শাহী জামে মসজিদ ও আল এহসান নেটওয়ার্ক সহ অনেকে। চলতি গ্রীষ্মে ইউরোপ জুড়েই শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। ইতোমধ্যে তীব্র গরমে ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও গ্রিসে সৃষ্টি হয়েছে দাবানলের। গরমের তীব্রতা বেড়েছে জার্মানিতেও। দাবানলের সংখ্যায় দেশটিতে জারি করা হয়েছে 5 নম্বর সতর্কতা সংকেত। জার্মানি থেকে প্রতিনিধি আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। জার্মানিতে দিনের পর দিন তাপমাত্রা বেড়েই চলেছে। প্রতিবেশী দেশ ফ্রান্স ও স্পেনের মতো তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে দেশটির সাধারণ মানুষের। জার্মানির আবহাওয়া অধিদপ্তর DWD জানায়, চলতি সপ্তাহেও আবহাওয়া বেশ উত্তপ্ত থাকবে। এই সময় জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালেন, রাইনলান্ড-ফালস, বাদেন-বুটেনবার্গ, সারল্যান্ড ও জাকসেনের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এমন গরমে কেউ কেউ ছুটছে শীতলতম স্থানে, কেউ বা বসছেন গাছের ছায়ায়। গরমের কারণে পেশাজীবী অনেক প্রবাসীকেই পড়তে হচ্ছে দুর্বিপাকে। এখন যে তাপমাত্রা 35-36 ডিগ্রি, আমাদের বাংলাদেশি ভাইয়েরা যে কাজ করতেছে তাদের খুবই কষ্ট হইতেছে। বাংলাদেশি ভাইদের বলছি, আপনারা এই গরমে সবসময় পানি রাখবেন যাতে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এখানে জার্মানিতে বসবাসরত সব বাঙালি ভাই বোনদেরকে বলবো যে তারা যেন একটু সতর্ক থাকে, একটা পাতলা জ্যাকেট হলেও সাথে রাখে, যেন রাতের বেলা এই ঠান্ডা থেকে একটু বাঁচা যায় অনেক ক্ষেত্রে। তাহলে হচ্ছে যে রোগবালাই থেকে একটু নিজেকে রক্ষা করতে পারবেন। দেশটির পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, চলতি বছরের তাপমাত্রার ক্রমাগত বৃদ্ধির অন্যতম কারণ বিশ্বের উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন। এই অবস্থায় অনেকটাই অনিরাপদ দেশটির অধিকাংশ বনাঞ্চল। চলতি বছরেও দাবদাহে সৃষ্ট অগ্নিকাণ্ড ঠেকাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছে সরকার। দাবানল ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় প্রস্তুত রাখা হয়েছে বন ও দমকল কর্মীদের। জার্মানি তো সেই গরমের তীব্রতা বেড়ে যাচ্ছে এবং ইউরোপের সবগুলো দেশগুলোতেই তীব্রতা বেড়ে যাচ্ছে, যার কারণে যেমন আমাদের বাঙালিরা স্পেনে, ইটালিতে যারা কৃষি কাজ করে তাদের অনেক কষ্ট হচ্ছে। তবে আগামী সপ্তাহ থেকে গরমের তীব্রতা কমে তাপমাত্রা 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে বলে জানায় দেশটির আবহাওয়া অধিদপ্তর। একই সাথে হিট স্ট্রোক থেকে বাঁচতে ও শরীরে পানি শূন্যতা রোধে প্রচুর পানি পানের পরামর্শ জার্মান চিকিৎসকদের। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। বিশ্ব বাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ইতালিতে লেকের পানিতে ডুবে মারা গেছে এক বাংলাদেশি কিশোর, কমিউনিটিতে শোকের ছায়া। বিরতির পর আরও একবার স্বাগত বিশ্ব বাংলায়। ইতালিতে লেকের পানিতে ডুবে আব্দুস সামাদ রাউফ নামে 12 বছর বয়সী এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। রাউফ ভেনিস শহরের একটি স্কুলের 7ম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার ত্রেন্তিলো অঞ্চলের মোলভেনো লেকে পরিবার সহ বনভোজনের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মুমূর্ষু অবস্থায় রাউফকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কিশোর ইতালি প্রবাসী ব্যবসায়ী আবু বকর সিদ্দিকের ছেলে। তাদের বাড়ি ভৈরবের শিবপুর ইউনিয়নের শম্ভুপুর পাক্কার মাথা এলাকায়। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানান, প্রায় 20 বছর ধরে ইতালিতে রয়েছেন আবু বকর সিদ্দিক। বিয়ের পর স্ত্রীর সন্তানকে নিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। 2 ছেলে সন্তানের মধ্যে আব্দুস সামাদ রাউফ ছিল বড়। তার মৃত্যুতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে মাইজ ভান্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ কুয়েত শাখার রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কুয়েত প্রতিনিধি জুবেদ জানান, জাবরিয়ার কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাংকে এ আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান আলহাজ সৈয়দ আহমদ হোসাইন মোহাম্মদ ইরফানুল হক মাইজ ভান্ডারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের আন্তর্জাতিক সমন্বয়ক মোহাম্মদ সোহেল চৌধুরী, বাহরাইনের সমন্বয়ক মোহাম্মদ নিজামুদ্দিন এবং সংযুক্ত আরব আমিরাতের ইনামুল হক সহ অন্যান্য ব্যক্তিবর্গ। জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দল বাহরাইনের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও স্বৈরাচার পতনের ১ বছর পূর্তি পালন করা হয়েছে। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, দেশটির রাজধানী মানামায় স্থানীয় একটি হোটেলে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন যুবদল নেতা মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন লিমন আহমেদ ও রাশিদুল ইসলাম রাহাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির ভারপ্রাপ্ত সহসভাপতি আকবর হোসেন কোচি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন খম আশরাফুদ্দিন। প্রধান বক্তা ছিলেন বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাহরাইন বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মকবুল হোসেন মুকুল, রেজান আহমেদ, আব্দুল বাসিদ আসিদ, স্বেচ্ছাসেবক দলের দুলাল তালুকদার, আবদুল্লাহ আল মামুন, হারেস খলিফা ও মোহাম্মদ শাহনেওয়াজ সহ অনেকে। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মালয়েশিয়ায় 16 বাংলাদেশি সহ 19 অভিবাসী আটক, জাল ভিসা তৈরির অভিযোগ। জার্মানিতে শিক্ষা জীবনের শুরু থেকেই গবেষণা ভিত্তিক, ক্লাস 1 থেকেই শেখানো হয় কিভাবে করতে হয় বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজায় পৌঁছেছে বাংলাদেশিদের অনুদানে পাঠানো ত্রাণ। রাফা ক্রসিং হয়ে এ বহর গাজায় প্রবেশ করে। এবং ইতালিতে লেকের পানিতে ডুবে মারা গেছে এক বাংলাদেশি কিশোর, কমিউনিটিতে শোকের ছায়া। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।